আমার আজকের এই ভিডিওটি একটু লম্বা যাবে, সবাইকে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করব। আহ, প্রসঙ্গ খুবই সমসাময়িক এবং খুবই যুগোপযোগী প্রসঙ্গ। বাংলাদেশ আলাদা হয়ে যাচ্ছে। বাংলাদেশের সভরেনিটি রক্ষার জন্য শিক্ষার্থীরা ভয়ঙ্কর লেভেলে যুদ্ধ করে যাচ্ছে। এখানে আসলে বাংলাদেশের জন্য চিন্তা করার খুব একটা বেশি কারণ নেই এখন আর। বাংলাদেশে এখন বিজিবি, সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর চেয়েও গুরুত্বপূর্ণ সংগঠনের আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি। স্টুডেন্টস ফর সভরেনিটি, একটু আলাপ করি। তারা গতকালকে আমাদের এনসিটিভি ঘেরাও করেছে। এনসিটিভি ঘেরাও করে তারা রাতারাতি বিপ্লব পরিবর্তন করে ফেলেছে শিক্ষা শিক্ষা পাঠ্যপুস্তক। নতুন বছরের যেই নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই আছে, এটা তাও দাখিলের। এই বইতে একটা গ্রাফিতি ছিল, সেই গ্রাফিতিতে আদিবাসী শব্দ ছিল এবং এটা নিয়ে ভয়ঙ্কর লেভেলের আন্দোলন হয়ে গেল এবং এনসিটিভি তার জন্য ক্ষমা চেয়ে এটা পরিবর্তন করে ফেলেছে। ইতোমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের অনলাইন ভার্সনে, পিডিএফ ভার্সনে এটা পরিবর্তন হয়ে গেছে। খুবই কুইক রেসপন্স বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এজন্য বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা যে ধরনের কাজ করছে। তার চাইতে বেশি ধন্যবাদ জানাই করের বোঝা বৃদ্ধি করার জন্য, বড় লোককে আরো বড় লোক করার সুযোগ করে দেওয়ার জন্য এবং গরিবকে আরো ভাতে মারার ব্যবস্থা করার জন্য। কিন্তু এই সভরেনিটি বা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করছেন তাদের আবার কিন্তু এখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কিন্তু কোনো টেনশন নেই। তাদের টেনশন হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে কিভাবে দেশের সাথে সম্পৃক্ত রাখা যায়। পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাচ্ছে। এখানে বোঝার বিষয় আছে যে এরা কারা, এরা কিভাবে কাজ করছে। আমি আলাদা করে এটা ব্যাখ্যা করতে যাব না। আমার মনে হয় এই কাজটা সাংবাদিকদের, বাংলাদেশে যেহেতু সাংবাদিকরা এখন নাকি খুব ফ্রিতে কাজ করতে পারছে না, আমি আশা করি বাংলাদেশের সাংবাদিকরা স্টুডেন্ট ফর সভরেনিটিজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে যে ধরনের কথা বলছেন, এটা কারা আসলে এর পেছনে আছে, কারা এই কাজ করছে, এটা সাংবাদিকরা খুঁজে বের করার মতো সৎসাহস তাদের হবে বলে আমার কাছে মনে হয়। এই সংগঠনটি আমার নজরে আসে গত বছরের 27 সেপ্টেম্বরের একটি সংবাদ সম্মেলন থেকে। সেই সংবাদ সম্মেলনে তারা 7 দফা দাবি তুলে ধরে। আমি একটু দেখে দেখে পড়ছি যাতে কোনো ভুল না হয়, আইনগত কোনো সমস্যা আমার ফেস করা না লাগে। আমি একটু দেখে পড়ছি। প্রথম আলাপটা হচ্ছে তাদের প্রথম দাবি ছিল 7 দফার মধ্যে যে আদিবাসী এবং জুম্মু শব্দকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা লাগবে। এই শব্দগুলোর ব্যবহার ব্যক্তি, এনজিও, মিশনারি ও সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে যারা এগুলা বলবে। মোটামুটি তাদের প্রথম দাবি হচ্ছে বাংলাদেশের বাক স্বাধীনতাকে কন্ট্রোল করা লাগবে। যে কেউ চাইলে যে কোনো কিছু বলতে পারবে না। বাংলাদেশের সংবিধানে যে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হচ্ছে, সেটাকে অবশ্যই রহিত করতে হবে। তা না হলে বাংলাদেশের সভরেনিটি রক্ষা করা যাবে না। শেখ হাসিনার কনসেপ্ট। এনিওয়ে, তারপরে বলা হলো 1900 সালের শাসনবিধি বাতিল করা লাগবে। এক দেশে দুই আইন চলবে না। কোনো একটি বিষয়ের একক বিষয়ের উপরে এক দেশে দুইটা আইন চলবে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক দেশের মধ্যে চার ধরনের: কারিগরি শিক্ষা ব্যবস্থা, ইংরেজি, তারপরে হচ্ছে আপনার ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা, প্রথাগত শিক্ষা বোর্ড কর্তৃক যে শিক্ষা ব্যবস্থা আছে, জেনারেল শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে কওমি শিক্ষা ব্যবস্থা আছে। এক দেশে দুই আইন চলবে না। কিসের ক্ষেত্রে? আদিবাসীর ক্ষেত্রে। কিন্তু কিসের ক্ষেত্রে চলবে? অন্যান্য সব ক্ষেত্রে চলবে, কোনো সমস্যা নেই সেটা নিয়ে। আমাদের কি পড়াশোনার গ্যাপ না কিসের গ্যাপ আমি আসলে ঠিক জানি না। তারপরের দাবিতে যাই। উপজাতি কোটা বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় সরকারি চাকরিতে উপজাতি কোটা সম্পূর্ণরূপে বাতিল করা লাগবে, কারণ ওই অঞ্চলের মধ্যে বাঙালিরাও থাকে। বাঙালিদের জন্য তো কোনো কোটা দেওয়া হয় না। বাঙালিরা কেন থাকে ওই অঞ্চলের মধ্যে আমি ঠিক জানি না। আদি বাঙালিদের কোনো খোঁজ খবর আছে? যাই হোক, তারপরে হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারসাম্য রক্ষা করা লাগবে। বাংলাদেশকে হচ্ছে যে চায়না এবং আমেরিকার কোনো প্রক্সিতে জড়ানো যাবে না। এরা অনেক চিন্তা করে, কিন্তু এরা কিন্তু কেমন না যে হুট করে গজিয়ে ওঠা কোনো সংগঠন। অনেক ভালো যে সারা বিশ্ব যেখানে হাবুডুবু খাচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে, শেখ হাসিনা যেরকম একটা বিপদে পড়ে গেছে এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে, কোন বলা যাবে বুঝতে না পারে শেষ পর্যন্ত বাংলাদেশ নিজের স্ট্র্যাটেজি নিজে ডিক্লেয়ার করছিল। তারা এখানের মধ্যে বসে বসে সরকারে ঠিক করে দিচ্ছে কোন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যাওয়া লাগবে। এরা সবাই স্টুডেন্ট কিন্তু আবার। যাই হোক, এনিওয়ে, এখন বর্তমানে স্টুডেন্টরাই বাংলাদেশ চালাইতেছে, তাদের চাইতে জ্ঞানী আর কে আছে। তারপরে সশস্ত্র সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা লাগবে। ডেফিনেটলি আই ডু এগ্রি উইথ দ্যাট দাবি, কিন্তু সেটা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের জন্য। বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেসব সশস্ত্র সংগঠন আছে তারা কেউ সন্ত্রাসী গোষ্ঠী না, তারা সবাই হুজুর, তারা সবাই জান্নাতের মানুষজন। হ্যাঁ, এনিওয়ে, তারপরে সেনা ক্যাম্প বৃদ্ধি করা লাগবে। ডেফিনেটলি সেনা ক্যাম্প প্রচুর বৃদ্ধি করা লাগবে। আমার কাছে মনে হয় শুধু পার্বত্য অঞ্চলে না, যেসব অঞ্চলের মধ্যে এই যে আমাদের ঢাকাতে এখন শুনতে পাচ্ছি মোহাম্মদপুরে এই জায়গায় সেই জায়গায় ব্যাংক ডাকাতি হচ্ছে, যে কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি হয়ে গেল, সেনা ক্যাম্প ওই জায়গাতেও বৃদ্ধি করা লাগবে। তারপরে শান্তি চুক্তি বাতিল করা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, আদিবাসী এবং জুম্মু শব্দকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা যে লাগবে,
খুবই ভালো কথা একটা, বাংলাদেশের সংবিধান নাকি এটাকে বলতে নিষেধ করছে। কোন জায়গায় নিষেধ করছে আমি জানি না, সংবিধান বিশেষজ্ঞ ওনারা ভালো জানে। সমস্যা হচ্ছে বাংলাদেশের একটা আইন আছে 2010 সালের, ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010। এই আইনের ধারা 2-তে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংজ্ঞা দিতে গিয়ে ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে আদিবাসী বোঝাইছে। আদিবাসী শব্দটা বাংলাদেশের আইনে আছে। বাংলাদেশের যে স্টেট অ্যাকিউজিশন টেন্ডেন্সি অ্যাক্ট আছে, বা এটার বাংলা ভুলে গেছি আমি, স্টেট অ্যাকিউজিশন টেন্ডেন্সি অ্যাক্টের মধ্যে আদিবাসীর অরিজিনাল ইংলিশ লেখা রয়েছে, অ্যাবঅরিজিনাল। এগুলাও সংশোধন করা লাগবে ভাইয়ারা। হুটহাট করে শুধুমাত্র এই মাঝখান দিয়ে কথা বললে হবে না, পড়াশোনা করতে হবে। তারপরে আপনারা এখন কি কি আলাপ তুলতেছেন সেগুলো একটু যাই। এই সংগঠনটা হচ্ছে যখন আমাদের প্রথম পাঠ্যপুস্তক আসলো, সেখানে আমরা দেখলাম যে একটা গ্রাফিতি যুক্ত করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, গ্রাফিতিটা কে আঁকলো? আদিবাসীরা? সাধারণ ছাত্ররা? জুলাইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় একটা কমন ডায়লগ ছিল, পাহাড় থেকে সমতলে লড়াই হবে সমানতালে। এই কমন ডায়লগটা বাঙালিরা দিয়েছেন আদিবাসীদের চাইতে বেশি, এবং এই ধরনের গ্রাফিতি শিক্ষার্থীরা এঁকেছেন। এটা কি সরকার এঁকেছিল? সরকার শুধুমাত্র গ্রাফিতি পাঠ্য পুস্তকে যুক্ত করেছে। এটা কিন্তু সাধারণ বাংলাদেশের মানুষের দাবি যে এদেরকে অঙ্গীভূত করে নেওয়া, এদেরকে আরো বেশি কাছে টেনে নিয়ে বাংলাদেশের কি বলবো যে অখণ্ডতাকে নিশ্চিত করা, বাংলাদেশকে সুসংহত করা, এবং এটা এদেরও দাবি। যাই হোক না, এরা বললে তো হবে না, এদের দাবি। আমি বলতেছি না তোরা রাষ্ট্র চাস, তোরা আলাদা রাষ্ট্র চাস, তোদেরকে আলাদা রাষ্ট্র চাইতে হবে। এখন সমস্যাটা কোথায় হচ্ছে সেটা একটু দেখি। যে তারা 9 জানুয়ারি একটা সংবাদ সম্মেলন করে বলেছে যে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দের অন্তর্ভুক্তি নিয়ে তারা বলতেছে যে এটা সংবিধান বিরোধী, এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী হিসাবে অভিহিত করতেছে। তারা দাবি করতেছে এই শব্দটা হচ্ছে যে বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করবে এবং পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের বাইরে আলাদা রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই গ্রাফিতি যুক্ত করা। চিন্তা করতে পারেন যে বাংলাদেশের এনসিটিভি বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য কি কাজ করতেছে? এটা আমরা বুঝলাম না, কোনো নিরাপত্তা বিশেষজ্ঞরা বুঝলো না, কোনো সশস্ত্র বাহিনী বুঝলো না। বুঝলো কারা? স্টুডেন্ট ফর সভরেনিটি। এরা কারা? সাংবাদিকরা একটু খুঁজে বের করলে ভালো হয়, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। তারপরে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়া নিয়ে আপত্তি। সংগঠনের মতে বাংলাদেশে কোনো আদিবাসী নেই এবং শব্দটি প্রচারণা জাতীয় ঐক্য এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। আচ্ছা, ক্ষুদ্র নিগোষ্ঠীদের আদি নিবাস হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলো বলে দাবি করা হয়েছে। আচ্ছা, আপনারা কি এটা জানেন যে আদিবাসীরা আসলে ঠিক কিভাবে বসবাস করে? এই যে আলাপগুলা উঠতেছে, আমাদের এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সীমানা ব্যবস্থা চালু হওয়ার আগে, সীমান্ত ব্যবস্থা চালু হওয়ার আগে কিভাবে মানুষ বসবাস করত, এগুলা নিয়ে কি আমাদের আসলে পড়াশোনা আছে নাকি নাই আমি ঠিক জানি না। পার্শ্ববর্তী রাষ্ট্র যে বারবার বলতেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ওরা তো এটাই তো নিয়ম যে এভাবেই তো মানুষজন বসবাস করতে। ইভেন দো আপনারা এখন চিন্তা করেন না, আপনারা যারা ঢাকাতে বসে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করে আন্দোলন করছেন, আপনারা নিজেরাও তো আপনাদের শিক্ষার প্রয়োজনে আসছেন সামনে, তাই না? আপনারাও তো হচ্ছে যে আপনাদের নিজেদের আদি নিবাস ছেড়ে সেটেলার হয়ে গেছেন, আপনারা পার্বত্য চট্টগ্রামে যান নাই, আপনারাও তো ওইখানকার লোকাল না। আদি বাঙালি যারা ওইখানকার, তারা ওইখানকার লোকাল, ঠিক আছে। সেই আদি বাঙালির সংখ্যাও কিন্তু 1900 সালের যেই জরিপ সেটা বলতেছে যে তাদের সংখ্যা হচ্ছে 2%। তো সেইখানে আপনারা যে এত বড় শতাংশ হয়ে গেলেন, আপনারাও তো গেছেন ওই জায়গার মধ্যে। মুভ করে তো মানুষ তো তাদের ইকোনমিক রিজনে, অন্যান্য রিজনে মুভ করতে থাকে। আচ্ছা, তারপরে আপনারা বলতেছেন যে শিক্ষা ব্যবস্থা বিদেশিদের প্রভাবের বিরোধিতা করতেছে। আপনারা বলতেছেন যে এই পাঠ্যক্রম প্রণয়নে বিদেশি সংস্থা এবং এনজিওর প্রভাব সরাসরি বন্ধ করতে হবে। আই ডু এগ্রি উইথ ইউ। শুধুমাত্র এনজিও না, এই যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক বসে বসে বাংলাদেশে লোন দিচ্ছে, এগুলো বন্ধ করা লাগবে। এই যে কিছু বাংলাদেশের যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে বাংলাদেশ যে খালি যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি করে, এটা বন্ধ করা লাগবে। বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের সাথে সম্পূর্ণ ডিসকানেক্ট করা লাগবে, যেভাবেই হোক না কেন ডিসকানেক্ট করা লাগবে। সব কাপড় চোপড় সৌদি আরবে পাঠাবো, মধ্যপ্রাচ্যে পাঠাবো, কিনে আপনাদের কাপড়। কথা কি দিয়ে কোন আমি ঠিক বুঝি না আসলে। আপনাদের অর্থনৈতিক ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের ঋণের দরকার হইলে IMF, ঋণের দরকার হইলে বিশ্ব ব্যাংক, ঋণের দরকার হইলে ইউরোপিয়ান ইউনিয়ন,
আর আপনাদের জাতীয়তাবাদের দরকার হইলে বসে বসে এইসব আলাপ, আপনাদের এই আলাপগুলা ঘুরে ফিরে কোথায় যেন কাদের আলাপের সাথে মিশে যায়, কাদের সাথে যেন মিশে যায়, আমি সেটা স্পেসিফিকলি বলবো না, যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারাই যথেষ্ট। আগাই, তারপরে বলতেছে হচ্ছে যে সরকারের নির্দেশনা লঙ্ঘন করতেছে। এখানে কি হচ্ছে, সংবিধানের 23 ক অনুচ্ছেদ এবং 2022 এবং 2019 সরকারের নির্দেশনা অনুযায়ী আদিবাসী শব্দের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এটা একটা উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এখন আপনাদের বলি, পঞ্চদশ সংশোধনীর মধ্যে 23 ক অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী তো আসলে বাতিলের পর্যায়ে আছে, আদালত থেকে রায় দিয়ে তো ওই সংশোধনী বাতিল করে দিয়েছে। ভাইয়ারা মনে হয় একটু কম জানেন, পড়াশোনা একটু কম হয়েছে, আপনারা মনে হয় জানেন না। এটা আপনাদের জানার জন্য বলি, পরবর্তী সংসদ আসলে হাইকোর্ট থেকে রুলিং দিয়ে বলে দিচ্ছে তারা চাইলে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করে দিতে পারবে। আপনারা এখানে আন্দোলন না করে বরঞ্চ পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, কারা আসবে, আপনাদের পছন্দের দল, কোন দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত কোনো একটা ইসলামিক রাজনৈতিক দল আসবে ক্ষমতা, তাদের সাথে আপনারা অ্যাডভোকেসি করেন যেন পঞ্চদশ সংশোধনী বাতিল না হয়, তত্ত্বাবধায়ক সরকার থাকে। বাংলাদেশের যত কুকথা সংবিধানের মধ্যে যুক্ত করা হয়েছে ওই পঞ্চদশ সংশোধনীতে, সেই পঞ্চদশ সংশোধনীতে আসছে 23 ক, যেটা আসলে থাকতেছে না ভাইয়ারা, এটা আপনাদের একটু জানা লাগবে। এনিওয়ে, বৃহত্তর আন্দোলনের হুমকি আমরা দেখেছি, আবার ঘুরে ফিরে একই জিনিস। তারপরে আসি, এবার আমার অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, 11 মিনিট হয়ে গেছে, তারপর একটু কথা বলা লাগবে এই জায়গাতে। গতকালকে আপনারা কিছু কথা বলেছেন, এগুলো একটু বলি। একই কথা ঘুরে ফিরে যে তারা হচ্ছে আলাদা রাষ্ট্র করবে, তাদের অনেক সমস্যা হচ্ছে। গতকালকে কিছু প্ল্যাকার্ড বলি, আমাদের জুলাই আন্দোলনের সময় পাহাড়িদের লাগতেছিল, তখন আমরা বলছি পাহাড় থেকে সমতলে সব লড়াই হবে সমানতালে। এখন আমরা বলতেছি কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি। পাহাড়, সমতল ও পাহাড় এক আইন চলতে হবে। পাহাড়ের বাঙালিদের সাথে বৈষম্য বন্ধ করো, দাবিতে উপজাতি কোটা বন্ধ করেন। এগুলা ছিল গতকালকের প্ল্যাকার্ডে লেখা স্লোগান। আপনাদের দাবিগুলা কি কি ছিল গতকালকে সেটা একটু বলি। সেটা হচ্ছে আদিবাসী শব্দের প্রত্যাহার, পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ প্রত্যাহার করা লাগবে, আদিবাসী শব্দের ব্যবহার করা বন্ধ করা লাগবে, বিদেশি তহবিল বন্ধ করা লাগবে, আদিবাসী শব্দকে রাষ্ট্র তৈরি। একই কথা ঘুরে ফিরে একই কথা আসতেছে এই স্টুডেন্ট ফর সভরেনিটি থেকে। বারবার বলা হয়েছে মিশনারিগুলো ওই জায়গার মধ্যে চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে আলাদা রাষ্ট্র তৈরি করার জন্য। আই ডু এগ্রি উইথ দিস সংগঠন, মিশনারিগুলা চালাচ্ছে, প্রচুর কনভার্ট করা হচ্ছে, শুধুমাত্র মিশনারি না, আরো মানুষজন আছে। ওনাদের আদি ধর্ম বৌদ্ধ ধর্ম, ওনাদের আদি ধর্ম আসলে মুসলিমও না খ্রিস্টানও না, একটু বোঝা লাগবে। হ্যাঁ, মিশনারি ছাড়াও আরো আছে, তাদের কথা কেন বলতেছেন না ভাইয়ারা? কারণ আপনারাও আসলে একটা পক্ষ থেকে আসতেছেন, আমরা বুঝতে পারতেছি। এনিওয়ে, এখন ফাইনালি একটু আমাদের যে মূল উদ্বেগ যে তারা আলাদা হয়ে যাবে বাংলাদেশ থেকে, সেটা নিয়ে একটু কথা বলি। সেটা নিয়ে কথা বলার আগে একটু বলি যে পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়া, বাংলাদেশের বর্তমান সরকার যারা আছেন এদের আসলে মেরুদণ্ড নাই। আমি এটা আগেও বলছি, এখনো বলতেছি। যেইভাবে করের বোঝা বাড়ানো হলো মানুষজনের উপরে, আপনারা ব্যবসা বাণিজ্য রান করতে পারতেছেন না। আপনারা যখন দেখতেছেন যে ব্যবসা বাণিজ্য রান হচ্ছে না, বিদেশি বিনিয়োগ হচ্ছে না, কিসের সংস্কার করবেন আপনারা? মানুষ ভাত খাইতে পারতেছে না। তো আপনারা দ্রব্যমূল্য রমজানে কমাবেন এই ঘোষণা দিয়ে 100টা পণ্যের দাম বাড়ায় দিয়ে বলতেছেন জরুরি পণ্যের দাম বাড়ান নাই আপনারা। ওষুধের দাম জরুরি পণ্য না, কোনো কাজই আপনারা করতে পারতেছেন না। এসব সংস্কার ক্ষমা দেন, দেশে ইলেকশন দিয়ে দেন, ইলেকশন দিয়ে রাজনৈতিক সরকার আসুক, কিছুই তো চেঞ্জ করতে পারতেছেন না আপনারা। কি চেঞ্জ করবেন? আপনারা নিজেরাই তো যথেষ্ট পরিমাণে প্রবলেমের মধ্যে আছেন, কিছুই তো চেঞ্জ করতে পারতেছেন না। আপনাদের সচিবালয়ের মধ্যে শিক্ষার্থীরা ঢুকে রেজাল্ট পরিবর্তন করে ফেলে, আপনাদের সচিবালয়ের মধ্যে ঢুকে মানুষজন তাদের দাবি আদায় করে ফেলে। আমলাদের ধুমকিতে আপনারা টিকতে পারতেছেন না, সচিবালয়ে আগুন লাগায় দিছে, নিজেরাই বললেন যে এটা নাশকতা ছিল, তারপরে তদন্ত কমিটি গঠন করে বললেন না নাশকতা ছিল না। আপনাদের কোনো কিছুরই তো কোনো ঠিক ঠিকানা নেই, পারতেছেন না তো কোনো কিছু সামলাতে। বাদ দেন না, ইলেকশন দিয়ে দেন, হইতেছে না তো আপনাদের। এনসিটিভির মতো একটা কেআইআই বা কি পয়েন্ট ইনস্টলেশনের মতো জায়গাতে ঢুকে গেল কতগুলা সেটেলার বাঙালি, গিয়ে আন্দোলন করলো, তার প্রেক্ষিতে তারা দাবি করলো রাখাল রাহারে হচ্ছে যে বাদ দেওয়া লাগবে, এনসিটিভির চেয়ারম্যানের পদত্যাগ করা লাগবে। এনসিটিভির এগেনস্টে কারা লাইগা আছে গত বছর, কত দিন বছর ধরে আমরা কিন্তু এটা জানি। কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, বাংলাদেশের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার উপরে কারা হাত দিয়ে বসে আছে গত 3 বছর, এটা আপনারা একটু বিবেচনা করলেই দেখবেন। এইখানে যারা মনে করতেছেন যে এটা শুধুমাত্র একটা ইস্যুভিত্তিক আন্দোলন হচ্ছে না, বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য একটা পক্ষ উঠে পড়ে লাগছে, তারা তাদের কাজ চালায় যাচ্ছে এবং এইখানে আসলে কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। এটা খুবই খারাপ জিনিস।
পার্বত্য চট্টগ্রাম কমিশন নিয়ে, সিএসটি কমিশন নিয়ে কথা বলা হলো। সিএসটি কমিশনের কে সভাপতি, কে সদস্য আছে, অন্য কিছু নিয়ে কথা না বলে কোত্থেকে জাফর ইকবালে টেনে বললো যে উনি কিন্তু কে জায়গায় সদস্য আছে, এদের প্রেসক্রিপশনে এগুলো চলতেছে, শেখ হাসিনার দোসররা আছে, আরও কিন্তু ব্যক্তি আছে এই জায়গায়, অনেক মানবাধিকার কর্মীরা আছে, তাদেরকে নিয়ে কিন্তু কোনো কথা বলা হয় নাই। সরকার আমরা বারবার দেখতে পাচ্ছি যে তাদের দায়িত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ফেল করতেছে, তারা পারতেছে না তাদের দায়িত্বগুলো পালন করতে। যে জিনিস আপনারা আপহোল্ড করতে পারবেন না সেই জিনিস আপনারা কেন করতেছেন? আপনাদের তো কেউ বলে নাই এই বইটা, এই বইতে ছবিটা যুক্ত করার জন্য, আপনারা নিজেরাই যুক্ত করছেন, আপনারা নিজেরাই বাদ দিয়েছেন। তারপরে এখন আসি হচ্ছে যে তাহলে কি তারা আলাদা আলাদা রাষ্ট্র চাইতেছে, আলাদা সার্বভৌমত্ব চাচ্ছে বা আলাদা কোনো জাতিরাষ্ট্র হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে? আচ্ছা, এই যে দাবিগুলো বারবার উঠে আসতেছে, পিসিসিপি, তারপরে হচ্ছে এখন স্টুডেন্ট ফর সভরেনিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, সব বাংলাদেশের নিউজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খায়াতে আরো কাজ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক শিক্ষার্থী যারা সেটেলার ব্যাকগ্রাউন্ডে, তারা আন্দোলন করছে। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে আপনারা এই জায়গাটা ক্লিয়ার করে বলেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে দাবিটা উঠে আসতেছে বারবার, এদের এখনো প্রোফাইল পিকচার চেক করলে দেখি যে এরা বলে যে বিচ্ছিন্নতাবাদী নয়, আমরা সম্পৃক্ত হতে চাই। আপনারা বলতেছেন না, তোরা বিচ্ছিন্নতাবাদী হইতে চাস। আপনারা কেন একটা জরিপ করতেছেন না এই অঞ্চলের মধ্যে? আদিবাসী যে সমাজ আছে, ওনা উপুস আদিবাসী বলা যাবে না, কি বলতে হবে? আদিবাসী তো হচ্ছে রাষ্ট্রদ্রোহী শব্দ, আমার বিরুদ্ধে মামলা হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে আপনাদের সংবিধান অনুসারে, সেই ক্ষুদ্র নিগোষ্ঠীদের সাথে কি একটা জরিপ পরিচালনা করতেছেন না কেন? আপনারা জরিপ পরিচালনা করে দেখেন তো সাধারণ মানুষেরা কি তারা বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র হইতে চায় নাকি তারা ওইখানে থাকতে চায়, বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকতে চায়? আপনারা কেন এই ধরনের কোনো জরিপ পরিচালনা করতেছেন না? এই যে এই ধরনের কথা বলে বলে সহিংসতাকে উস্কে দেওয়া হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের পরিবেশটাকে নষ্ট করা হচ্ছে, এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় না কেন? আমি এটা জানতে চাই। চিন্ময় দাস মহাপ্রভু হচ্ছে যে আপনাদের রাষ্ট্রদ্রোহিতা করে ফেলছে, বাংলাদেশ উল্টায় ফেলছে, তার জামিনই হইতেছে না মোটে। আর আপনার যারা এখন বসে বসে যেখানে কোনো ঝামেলা নাই সেই জায়গার মধ্যে ঝামেলা বারবার তুলে আনতেছে, তাদের বিরুদ্ধে আপনারা কেন কোনো কথা বলতে পারতেছেন না? এই পার্বত্য চট্টগ্রামের মধ্যে তারা যদি বিচ্ছিন্নতাবাদী হয়ে থাকে, যারা আপনারা বারবার বলছেন যে সশস্ত্র সংগঠন আছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন হচ্ছে না আমি এটা একটু জানতে চাই। পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন বা সিএইচটি কমিশন একটা সরকারি মদতপুষ্ট বা সরকারের সাথে সম্পৃক্ত একটা সংগঠন, এদেরকে যখন আপনারা বলতেছেন বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিচ্ছে, আপনারা কার বিরুদ্ধে অভিযোগ তুলতেছেন? রাষ্ট্রের বিরুদ্ধে? রাষ্ট্র বিচ্ছিন্নতাবাদী তাইলে নাকি? আমি ঠিক বুঝতেছি না এখানে দাবিগুলা কি আসলে। এইগুলা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। এইখানে একদম ক্লিয়ার একটা জিনিস যে কতগুলা জিনিসের বিরোধিতা করা হয়েছে। চাকমা রাজা, বোমাং রাজা, মং রাজা, তাদের সার্টিফিকেশন দেয়া যাবে না, তাদের ভূমির খাজনা দেয়া যাবে না। আরে ভাই, ওই জায়গার ভূমির তো এখন পর্যন্ত কোনো জরিপ হয় নাই, ওইটা তো এখন পর্যন্ত 1900 রেগুলেশনের আন্ডারে চলতেছে। ভূমির জরিপের জন্য দাবি করতেছেন না কেন আপনারা? ওই জায়গার ভূমি জরিপ করেন, কাদের আদি সম্পত্তি তার দলিলপত্র সামনে উত্থাপন করেন। আপনারা খালি বলতেছেন আপনারাই আদি, আপনারাই আদি। আচ্ছা, আপনারাই আদি, আমিও মেনে নিচ্ছি আপনারা দলিলপত্র উত্থাপন করেন। আলটিমেটলি দাবি করার চাইতে কিছু না। তো যারা ল ব্যাকগ্রাউন্ডের মানুষ, যারা মানে এই যে আইনি লড়াই লড়বে, তারা কি দেখবে? ডকুমেন্টস দেখবে, যাচ্ছে এই জমি কার নামে ছিল, তার আগে কার নামে ছিল, তার আগে কার নামে ছিল। জমির দলিলগুলো উত্থাপন করেন না কেন আপনারা আদালতে আইনি লড়াই যাচ্ছেন না কেন? আইনি লড়াইয়ে যান, কিন্তু সেগুলো আপনারা নিজেরাও জানেন যে এখানে আসলে কোনো বেজ নাই, মেরিট নাই আলাপের। আপনারা যে আলাপগুলা করতেছেন এটা আগায় না। এভাবে শেষ করতেছি একটা আলাপ দিয়ে। আদিবাসী বলতে আপনারা যে ডেফিনেশনটা দেন, এই ডেফিনেশন ইন্টারন্যাশনালি চলে না। কে আগে আসছে কে পরে আসছে এটা দিয়ে আদিবাসী হয় না। ওই শব্দটার ইংলিশ হচ্ছে অ্যাবরিজিনাল। আমি বহুতবার বলছি, ইন্ডিজিনাস মিন সামথিং এলস। ইন্ডিজিনাস ডাজেন্ট মিন যে কে আগে আসছে কে পরে আসছে। ইন্ডিজিনাস এটা মিন করে না। আপনাদেরকে এই জিনিসগুলা বোঝাবো কেমনে আমি ঠিক জানি না। দিস ইজ সামথিং ইউ নিড টু স্টাডি, ইউ নিড টু রিড। আপনাদেরকে এখন এই পড়াশোনার করার দায়িত্ব তো আর আমার না, এটা আপনারা নিজেরা করা লাগবে। আপনারা ওই জায়গাতে আলাপ করেন, আপনারা জাতিসংঘের প্রতি অভিযোগ তুলে আনতেছেন এবং আপনারা একটা কথা বলতেছেন, সেটা হচ্ছে যে আমি একটু দেখে বলি এই আলাপটা, যে এইখানে আপনারা বলতেছেন যে আইএলও যে কনভেনশন আছে সেই কনভেনশনটাকে কোনো না কোনোভাবে এনডোর্স করা এবং জাতিসংঘের অন্যান্য যে কনভেনশনগুলো আছে আদিবাসী এবং ট্রাইবাল কনভেনশন, এটাকে এনডোর্স করার মাধ্যমে তারা হচ্ছে আদিবাসী বললে তারা হচ্ছে যে স্বায়ত্তশাসন পাবে। শোনেন,
আইএলও কনভেনশন 169 যেটা আছে ওই জায়গায় যদি এদেরকে উপজাতীয় এন্ডোর্স করে তাও এরা আসলে স্বায়ত্তশাসন পায়। এগুলা কি একটু বুঝেন আপনারা? বাংলাদেশ সাইন করে নাই ওই কনভেনশনে, এটা সাইন করে নাই। আপনারা যদি এদেরকে উপজাতীয় বলেন তারপরেও ওদের অধিকারগুলো দেওয়া লাগবে। আর উপজাতি কারা? একটা মূল জাতি গোষ্ঠী থেকে যারা আলাদা হয়ে যায় তারা উপজাতি। আপনি আমারও উপজাতি মনে হয় বলতে পারেন ইন সাম এক্সটেন্ট। আমার চোখ ছোট, নাক চ্যাপটা, একটু আমার দেখতে একটু আদিবাসী আদিবাসী লাগে, আমারে আপনি উপজাতি বলতে পারেন, কারণ আমি বাঙালি থেকে, বাঙালি অরিজিন থেকে আমার চেহারা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমি যদি পুরোপুরি চাকমা ভাষা শিখে, মারমা ভাষা শিখে তাদের কালচার সেলিব্রেট করা শুরু করি, তখন আপনি আমার বলতে পারেন যে আমি উপজাতি। কিন্তু এরা তো সম্পূর্ণ আলাদা জাতিসত্তা, এদেরকে কেমন উপজাতি বলে? এগুলা বেসিক এডুকেশনের বিষয়। যাই হোক, আমাদের পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে, এই বিষয়টা খুব ভালো। আমাদের মানে রাষ্ট্রের যে আসলে মেরুদণ্ড নাই, একটা গোষ্ঠীর কাছে যে রাষ্ট্র বারবার নতজানু হয়ে যাচ্ছে, এই জিনিস আমরা বারবার দেখতে পাচ্ছি। বাংলাদেশের জন্য আদৌতে এটা কি লাভজনক নাকি অলাভজনক সেটা বাংলাদেশ সরকার ভালো জানবে। বাংলাদেশের অনেক পণ্ডিত এবং প্রাজ্ঞ ব্যক্তিবর্গ আছেন, সলিমুল্লাহ খানদের মতো কথা বলতেছেন, আর জেরা খান পান্নাদের কথা বলতেছেন। এরা অশিক্ষিত, এরা আবার আদিবাসীদের পক্ষে কথা বলে, এরা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে পারে, এরা অশিক্ষিত। প্রাজ্ঞ ব্যক্তিরা আছে, স্টুডেন্ট ফর সভরেনিটির প্রাজ্ঞ ব্যক্তিরা আছে, তাদের সমন্বয়ে বাংলাদেশের আসলে পুরো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি না, বাংলাদেশের পুরো পররাষ্ট্রনীতি সেট করা দরকার, বাংলাদেশের ইকোনমি সেট করা দরকার। বুঝছেন? পুরা পাশ্চাত্যের সাথে কানেকশন বন্ধ করে দেন। ইউ থেকে ডোনেশন নিবে না, IMF থেকে লোন নিবেন না, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিবেন না, এদের কাছ থেকে লোন নেন। এদের কাছ থেকে লোন নিয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশটাকে চালান। শোনেন, এগুলার জবাবদিহিতা করা লাগবে আপনাদেরকে। বাংলাদেশ সরকারকে বলতেছি যে আপনাদের এগুলার জবাবদিহিতা করা লাগবে। যদি বুঝে থাকেন ভালো, না বুঝলে আরো ভালো।